মধুমিতা দেবীর দুই ছেলে আবির এবং রণজয়। দুই ছেলের জন্য তিনি বৌমা খুঁজছেন। ঘটক মশাই বেশ কয়েকটা সম্বন্ধ দেখে দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে কাউকেই মধুমিতা দেবীর মনে ধরেনি। ঘটক মশাই, আপনি যে মেয়েগুলোকে দেখাচ্ছেন এরা কেউ আমার ছেলেদের যোগ্য নয়। দেখতে ভালো কিন্তু গরিব পরিবারের, আবার কেউ বড়লোক পরিবারের হলেও তাদেরকে আবার দেখতে ভালো নয়। আমি চাইছি পাত্রী দেখতে সুন্দর হবে, আবার পয়সাওয়ালা বাপের মেয়েও হবে। দেখুন দিদি, এখনকার যুগে কি এত রকমের কোয়ালিটি পাওয়া যায়? এখন তো শুধু লাভ ম্যারেজের যুগ। যোগাযোগ করে আর কজনই বা বিয়ে করছে, আর তার মধ্যে অত গুণ খুঁজে পাওয়া যাবে না। আপনাকে যে কোনো একটা দিক ছাড়তেই হবে। কেন? আমার ছেলেরা যদি প্রতিষ্ঠিত এবং সুন্দর হতে পারে, তাহলে আমি মেয়ে কেন সেরকম পাবো না? এখন ভালো মেয়ে পেতে গেলে কি ছেলেদেরকে প্রেম করতে বলবো? সত্যি বলতে গেলে কথাটা খুব একটা ভুল না। ছেলে মেয়ে যদি সেই রকম দেখে পাত্রপাত্রী পেয়ে যায়, তাহলে বিষয়টা এত চাপ থাকে না। তাহলে ঘটক মশাই, আপনার ব্যবসা চলবে কি করে? আপনি তো দেখছি নিজের ব্যবসা লাটে তোলার ধান্দা খুঁজছেন। ছেলে মেয়েরা প্রেম করলে ঘটকদের দরকার কি শুনি? হা হা হা, সে তো বটেই, সে তো বটেই। আচ্ছা, আপনাদের তো এত ভালো ভালো যোগাযোগ দেখিয়েছি। এই দেখুন, এই মেয়েটা রানী। দেখতে শুনতে একটু খারাপ বটে, রংটা তাও অনেকটাই চাপা, কিন্তু বাবার কোটিপতি মেয়ে। তবে দেখুন, বাবার কোটিপতি বাপের মেয়ে, সব সম্পত্তি আপনার ছেলেরই হবে। কিন্তু আমি তো একটু সুন্দরী মেয়ে খুঁজছিলাম। এরকম কালো মেয়েকে কি আমার ছেলে বিয়ে করবে? দেখুন দিদি, টাকার গদিতে শুয়ে থাকলে ওই রকম কালো ফর্সা পার্থক্য করলে হয় না। আপনি বরং একবার পাত্রীকে দেখে আসুন। বাড়ি ঘর দেখে যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনার ছেলের বিয়ে দেবেন। মধুমিতা দেবী ছেলের সঙ্গে পাত্রী রানীকে দেখতে যায়। তাদের বিষয় আশয় সম্পত্তি এসব দেখে ছেলে এবং ছেলের মা দুজনেই বিয়েতে রাজি হয়ে যায়। আবিরের জন্য এখনো মেয়ে খোঁজা হয়নি। মধুমিতা দেবীও চিন্তিত হয়ে একে তাকে ফোন করে বিয়ের কথা বলছেন এবং পাত্রী খোঁজার কথা বলছেন। এমনই একদিন মধুমিতা দেবীর বোন রীনা দেবী তাকে ফোন করে বলেন, হ্যালো দিদি, তোমাকে একটা ভালো খবর দেওয়ার জন্য ফোন করেছি। শোনো না, আমাদের পাশের বাড়ির লতাদিকে তো তুমি ভালো করে চেনো। তার বড় বোনের মেয়ের নাম সুমনা। মেয়েটা পরশুদিন একটা বিয়ে বাড়িতে এসেছিল। মেয়েটাকে দেখলাম, ভীষণ সুন্দর দেখতে। মেয়েটাকে দেখে না আমার খুব পছন্দ হয়েছে। তুমি তো এমনিতেই আবিরের জন্য পাত্রী খুঁজছো। সুমনার সঙ্গে আবিরের বিয়ে হলে দুজনকে খুব ভালো মানাবে। সে তো ঠিক আছে, কিন্তু মেয়ের পরিবার কেমন? বাবা মা কি করে? আর ভাই বোন আছে? বেশ টাকা পয়সা আলা তো নাকি? এসব খোঁজ খবর নিতে হবে আগে। সব খোঁজ খবর আমি নিয়ে নিয়েছি দিদি। ওই মেয়ে তোমার আর একটা বৌমার মতো অত কোটিপতি বাপের মেয়ে নয়, সাধারণ গরিব বাড়ির মেয়ে। তবে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওই মেয়ে খুব সংস্কারী হবে। এখন থেকেই তো বাবা মা সংসার সামলাচ্ছে, ছোট ভাইকে লেখাপড়া শেখাচ্ছে, সবকিছু নিজেই করছে। সে তো ঠিক আছে, কিন্তু আরে বাবা, একটা বৌমা তো বড়লোক বাড়ির করছো, আর একটা গরিব ঘরের করে দেখো না। আমার মনে হয় না তোমার কোনোদিনও এ নিয়ে কোনো চিন্তা থাকবে বলে। নিঃসন্দেহে মেয়েটা খুব ভালো গো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাহলে আমি একবার আবিরকে নিয়ে পাত্রী দেখে আসবো। তুইও আমাদের সাথে যাবি। পরের সপ্তাহে মধুমিতা দেবী আবির এবং তার বোন রীনা দেবীকে নিয়ে পাত্রী দেখতে যায়। পাত্রী সাধারণ বাড়ির মেয়ে। কোনো রকম ভাবে তাদের সংসার চলে, কিন্তু দেখতে শুনতে এতই সুন্দর যে মধুমিতা দেবীর বেশ পছন্দ হয়। আবিরে সুমনাকে খুব পছন্দ হয়। এভাবেই দুই ছেলের একই দিনে বিয়ের ডেট ফাইনাল করা হয়। বিয়ে হবার পর দুই বৌমা নতুন শ্বশুর বাড়িতে এসে হাজির হয়। লোকজন, পাড়া প্রতিবেশী সবাই সেখানে আসে। দুটো বৌমাকে দুরকম দেখে বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করতে থাকে। এই মধুমিতা দুটো বৌমা দুরকম কেন? একটা যেন পূর্ণিমার চাঁদ, আর একটা যেন অমাবস্যা। ঠিক বলেছো আন্টি। আবিরদার বউটাকে কি সুন্দর ফর্সা দেখতে, আর রণজয় দাদার বউটা কেমন কালো, আর নাক নকশাও ভালো নয়। কাকিমা যে কেন এরকম করলো কে জানে। সেই তো, মধুমিতা ওর বড় ছেলের সঙ্গে কিসের বদলা নিয়েছে কে জানে। আর ছেলেটাও কেউ বলি কি করে রাজি হলো কে জানে। আরে বাবা, ম্যারেজ করছিস, একটু দেখে শুনে সুন্দর বউ আনতে হবে না? মাসিমা, ভেতরে নিশ্চয়ই অন্য কোনো খবর আছে। দেখতে পাচ্ছ না, ওই কালো বউ কত গয়না পরে আছে, আর কত দামি লেহেঙ্গা পরে আছে, আর ওর রুমের পাশে কত ফার্নিচার রাখা আছে। আমার মনে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ে গো, সেই জন্যই কাকিমা বিয়েতে রাজি হয়ে গেছে। তাই বল? ওই কালো বউয়ের বাপ টাকার লোভে পড়েই ও এরকম কালো একটা বউকে বাড়িতে এনেছে। তা না হলে মধুমিতার যা নাক, ও তো এরকম করতো না। মধুমিতা দেবী অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনদের কথা শুনছিলেন। শেষে তিনি এগিয়ে এসে বলেন, দেখুন, অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এবার আপনারা যে যার বাড়িতে যেতে পারেন, কারণ আমার বৌমারা এবার একটু রেস্ট নেবে, বুঝতে পারছেন?
কদিন ধরেই ওদের খুব ধকল যাচ্ছে, আপনারা আবার আসবেন। মধুমিতা দেবী এভাবে বললে প্রতিবেশীরা চলে যায়। এরপর তিনি দুই বৌমাকে রেস্ট করতে পাঠিয়ে দেন এবং নিজেও ঘুমাতে যান। উফ বাবা, এই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে বাড়িতে ডাকাও ঝামেলা। যেখানে 2-4 জন জমায়েত হবে সেখানেই এইরকম উল্টো পাল্টা কথা শুরু হবে। সারাক্ষণ খালি এর নামে ওর নামে চর্চা করবে আর ভুলবার করবে। এমনিতেই কদিন থেকে ভালো করে ঘুমাতে পারছি না, যা কাজের চাপ গেল। আজ একটু নিশ্চিন্তে ঘুমাবো বাবা, কাল সকাল সকাল আবার বৌমাদের প্রথম রান্নার অনুষ্ঠান আছে। পরের দিন সকালবেলা মধুমিতা দেবী ঘুম থেকে উঠে দুই বৌমাকে ডেকে বলেন, বড় বৌমা, ছোট বৌমা, আজ তোমাদের প্রথম রান্নার অনুষ্ঠান। তোমরা আজকে এই লিস্ট অনুযায়ী খাবার তৈরি করবে, কেমন? এ নাও বড় বৌমা, এটা তোমার লিস্ট, তুমি এই খাবারগুলো করবে। আর ছোট বৌমা, এটা তুমি ধরো। যাও যাও, এবার তাড়াতাড়ি খাবারগুলো তৈরি করে নাও তো। শাশুড়ির হাতে লিস্ট নিয়ে রানী সেটিকে দেখে বলে, মা, আপনি এসব কি লিখেছেন? কাতলা মাছের কালিয়া, পায়েস। আমি এসব রান্না করতে পারবো না। আজকে কত ভালো একটা সময়, আজকে দিনে আমি কিছু একটা স্পেশাল করতে চাই। ঠিক আছে বৌমা, তোমাদের যদি এর মধ্যে কিছু ভালো লাগে তাহলে সেটা তুমি করো, আর না হয় নিজের ইচ্ছা মতোই করো, কোনো সমস্যা নেই। দুই বৌমা রান্নাঘরে চলে যায়। সুমনা জলদি জলদি সবজি কেটে ধুয়ে খাবার জোগাড় করে ফেলে। এদিকে রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগে, বাবা, এ তো দেখছি ঝড়ের বেগে কাজ করছে। একটু ফর্সা বলে একেবারে অহংকারে ফেটে পড়ছে যেন। বাপের তো ওই অবস্থা, শ্বশুর বাড়িতে দুটো ফার্নিচারও নিয়ে আসেনি। যতই যাই করুক, আমার থেকে কখনো এগিয়ে থাকতে পারবে না। না, আমার থেকে ভালো রান্না করতেই হবে, যাতে করে সবাই আমার প্রশংসা করে। এই বলে রানী একধারে ফোন রেখে ইউটিউব দেখে প্রথমে হালুয়া তৈরি করে। এর আগে রানী কখনোই তার বাড়িতে রান্না বান্না করেনি, তার কোনো অভিজ্ঞতাও ছিল না। আধ ঘন্টা পর তার রান্না খুবই খারাপ হয়ে যায় এবং সে বিরক্ত হয়ে মনে মনে বলে, এ তো আরো বেশি কালো হয়ে যাচ্ছে। শুকনো শুকনো হওয়ার কথা ছিল, কিন্তু এখনো তো জলের মতো পাতলাই হয়ে আছে। এটা মনে হয় নষ্ট হয়ে গেছে। আমার দ্বারা এসব রান্না হয় নাকি? এক কাজ করি, অনলাইনে খাবারগুলো অর্ডার করে দিই, তারপর সুযোগ বুঝে সেগুলোকে সবার সামনে নিয়ে যাব। এই গরিব অহংকারী মেয়েটার থেকে আমাকে তো জিততেই হবে যেমন হোক করে। রানী ফোন করে 10-12 রকমের খাবার অনলাইনে অর্ডার করে দেয়। কিছুক্ষণ পর সুমনা রানীকে বলে, আরে দিদি, তোমার রান্না কত দূর? মানে তুমি তো এখনো পোলাও বা কোন রকমের মাছ মাংস কিছুই করনি, কখন সব করবে? তুমি গ্যাসের সামনে থেকে সরলে তবে না আমি করব। একাই তো পুরো জায়গাটা জুড়ে দাঁড়িয়ে আছো, আমি করবোটা কোথায় শুনি? দিদি, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? তাছাড়া তখন থেকে তুমি তো একটা দিকে রান্না করছো আর আমি একটা দিকে। তোমার যদি সমস্যা হয় তুমি তো আমাকে আগেই বলবে। আমি এতক্ষণ ভাবছি তুমি হয়তো। তোমাকে আর বেশি ভাবতে হবে না, তোমার কাজ হয়ে গেলে তুমি এবার এখান থেকে এসো। আমি রান্না করতে গেলে কেউ আমাকে ডিস্টার্ব করলে আমি রান্না করতে পারি না। তাছাড়া আমি কিভাবে রান্না করছি না করছি সেটার উপরে অন্য কারোর নজর দেওয়া আমি কিন্তু পছন্দ করি না। বড় জায়ের এরকম কথা শুনে সুমনার কোনো উত্তর দেয় না। সব রান্না একদিকে গুছিয়ে স্নান করতে চলে যায়। এই সুযোগে রানী সুমনার খাবারে নুন এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয়। এরপর সে রান্নাঘরের পেছনের দরজা থেকে অনলাইনের খাবারগুলো নিয়ে রান্নাঘরে আসে এবং সেগুলোকে ভালো করে পাত্রে ঢেলে নিয়ে প্যাকেটগুলোকে ফেলে দেয়। যখন দুই বৌমা টেবিলে খাবার সাজিয়ে রাখছিল, তাদের খাবার দেখে শ্বশুর শাশুড়ি এবং স্বামীরা সবাই খুবই খুশি হয়ে যায়। সুমনা মোট 5 রকমের খাবার রান্না করেছিল, অন্যদিকে রানী 12 রকমের আইটেম সামনে রেখেছিল। এগুলো দেখে শাশুড়ি বলেন, আরে বাহ বড় বৌমা, এইটুকু সময়ের মধ্যে তুমি এত ধরনের খাবার রান্না করেছো। ছোট বৌমা, তোমার তো দেখছি বড় জায়ের থেকে শেখা উচিত কিভাবে কম সময়ে দ্রুত কাজ করা যায়। তাছাড়া খাবারগুলো দেখে কত ভালো মনে হচ্ছে, আর গন্ধও তো খুব ভালো বেরিয়েছে। তাড়াতাড়ি খাবারগুলো বাড়িয়ে দাও, আর তো ধৈর্য রাখতে পারছি না। সুমনা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখে খুব অবাক হয় এবং সে মনে মনে বলে, দিদি এত সব খাবার কখন রান্না করলো? আমি তো মাত্র 1 ঘন্টা হলো রান্নাঘর থেকে বেরিয়েছি, এরই মধ্যে 12 রকমের আইটেম রান্না করা কি সম্ভব? দিদি কি জাদু জানে নাকি? বাহ, দারুণ রান্না হয়েছে বড় বৌমা, যেমন দেখতে আর গন্ধ তেমনি স্বাদ। সত্যি তুমি তো দেখছি একেবারে পাকা রাঁধুনি। এই নাও, এই তোমার উপহার। এবার ছোট বৌমা, তোমার রান্নাগুলো দেখি দাও। সুমনা সবাইকে তার হাতে রান্না করা তরকারি খেতে দেয়, কিন্তু তার রান্না খেয়ে মুখ বাঁকিয়ে আবির বলে, এ বাবা, এ কি রান্না করেছো তুমি? ও খাবারের টেস্টও নেই, এত ঝাল এত নুন, খাবার একদম বিচ্ছিরি হয়েছে। তুমি যখন খাবার রান্না করতে পারো না তাহলে আগে থেকে বলে দিতেই পারতে, শুধু শুধু রান্না করতে গেলে কেন? ছোট বৌমা, তুমি তো দেখছি রান্না বান্না কিছুই পারো না।
এই নাকি তুমি সংসার সামলাতে? এসব খাবার তো মুখেই দেওয়া যাচ্ছে না। আজ থেকে বড় বৌমার কাছ থেকে রান্না বান্না শিখবে। সবাই এভাবেই সুমনাকে খাবারের জন্য কথা শোনায়। সুমনা চুপচাপ সবকিছু শোনে, কিন্তু কিছুই বলে না। সবাই উঠে চলে যাবার পর সে খাবারগুলোকে চেখে দেখে এবং বুঝতে পারে তার খাবারে কেউ এক্সট্রা করে মশলা মিশিয়েছে। পরের দিন আবার একই কাণ্ড ঘটে। সুমনা রান্না করে চলে যাবার পর তার খাবারে রানী মশলা মিশিয়ে দেয় এবং নিজে অনলাইন থেকে অর্ডার করে সেই খাবার সবাইকে খাওয়ায়। পরপর ৩-৪ দিন এরকম ঘটনা ঘটে যাবার পর সুমনা ঠিক করে সে রানীর উপরে নজর রাখবে। একদিন রান্না করে সুমনা আড়ালে লুকিয়ে থাকে এবং দেখে রানী চুপচাপ রান্নাঘরে গিয়ে তার খাবারে লঙ্কা এবং নুন মেশাচ্ছে। সুমনা ফোনের ক্যামেরা বার করে সবকিছু রেকর্ড করে। দিদির এইভাবে সবার সামনে আমাকে অপমান করার কি ছিল? ঠিক আছে, বাকি গল্পটাও দেখা যাক। কিভাবে দিদি এত কম সময়ে এত ভালো ভালো খাবার তৈরি করে। যদি সত্যি সত্যি দিদি জাদু করে খাবার তৈরি করে তাহলেও সেটাকে রেকর্ড করব। এই ভেবে সুমনা লুকিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখের সামনে যা ঘটে তা দেখে সে অবাক হয়ে যায়। রানী অনলাইনের খাবার নিয়ে আসে এবং সেগুলোকে বেড়ে সবার সামনে দিয়ে দেয়। সবাই খেতে বসেছে, ঠিক এমন সময় সুমনা ফোন নিয়ে ভিডিওটা চালিয়ে দেয়। ভিডিও দেখে সবাই একেবারে আকাশ থেকে পড়ে। কেউ বিশ্বাস করতে পারছিল না যে তাদের বাড়িতেই সব চলছে। এদিকে রানী সমস্যায় পড়ে যায় এবং সে নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে এইবারে তাকে সবার সামনে সত্যিটা বলতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি প্রথম দিন থেকেই সুমনার প্রতি হিংসা করছি। দেখতে সুন্দরী, গায়ের রং ফর্সা, কাজে কর্মেও এত ভালো, তা দেখে আমার মনে মনে ওর জন্য অনেক রাগ হয়। আর সেই সব থেকে আমি এই ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। এটা তুমি ঠিক করনি বৌমা। ছোট বৌমাকে আমি কত কথা শুনিয়েছি, এমনকি আবিরও ওকে ছোট বড় কথা শুনিয়েছে, যেখানে ওর কোনো দোষ ছিল না। ছোট বৌমা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। আমার উচিত ছিল সবকিছু আগে যাচাই করে তারপর তোমাকে কিছু বলা। এভাবেই সবাই নিজেদের ভুলটা স্বীকার করে এবং সুমনা সবাইকে ক্ষমা করে দেয়। এরপর থেকে রানী এবং সুমনা মিলেমিশে রান্না বান্না করত। কিছুদিনের মধ্যেই দুই জায়ের মধ্যে খুব বন্ধু হয়ে যায় এবং সংসারে শান্তি ফিরে আসে। মিলি, টুম্পা, পাখি ও রানী এরা 4 জন খুবই ভালো বন্ধু ছিল এবং তারা একই সঙ্গে ঘোরাবেড়া, খাওয়া দাওয়া এবং শপিং সবকিছুই করতে পছন্দ করত। এমনই সে বছর ঈদের সময় ছিল, আর তাই আশপাশের সকলেই ঈদের কেনাকাটা করতে ব্যস্ত ছিল, যেগুলো দেখে মিলি টুম্পাকে ফোন করে বলে, এই টুম্পা, কি করছিস বলতো? আমাদের বাড়ির আশপাশে সকলেরই ঈদের শপিং করা হয়ে গিয়েছে, এখন শুধু আমিই বাকি আছি। হ্যাঁ, তা তুই এখন আমায় ফোন করেছিস কেন? আমি তোর গার্জেন নাকি, যেখানে এখনো পর্যন্ত আমারই কিছু কেনাকাটা হয়নি? সেটা তো আমিও জানি, আর সেই জন্যই তো তোকে ফোন করলাম। তুই সেদিন বললি না যে অনলাইনে বিগ বিলিয়ন ডের অফার আসবে, তোর কথা মতোই আমি ঈদের কিছু কেনাকাটা না করেই অপেক্ষা করে বসে আছি। আরে বাবা, আসবে বলেছি মানে আসবে। তোর এখন বিশ্বাস না হলে তুই রানীদেরকে ফোন কর, ওরাও এই একই কথা বলবে। হ্যাঁ, সে তো জানি, আর ওরাও তোর মতো ভিখিরি সেজে বিগ বিলিয়ন ডের অপেক্ষা করে বসে আছে। কি, আমরা ভিখিরি? কিপটে কোথাকার! এদিকে নিজের হাত থেকে এক ফোঁটা জল গলে না, আবার আমাদেরকে ভিখিরি বলছে। দাঁড়া, আমিও তোকে কিছু গালাগালি শোনাচ্ছি, তবে শোন। এই বলে টুম্পা কিছু বলতে যাবে কি ঠিক সেই সময় মিলি বলে, আমার ভুল হয়েছে বোন, তোর সঙ্গে লাগা। এখন তুই তোর কামানের মতো মুখ চালানো বন্ধ কর, আর কি বলছি শোন। ও, তাহলে বুঝেছিস? এই দেখ না, আর ভালো লাগে না, সেই রোজের একই লাইফ। সকালে ওঠো, কাজ কাম করো, আবার রাত, যেন বোরিং হয়ে যাচ্ছে লাইফটা। হ্যাঁ রে বোন, ঠিকই বলেছিস, আমারও একই অবস্থা। এই শোন না, বলছি পাখি রানীর কি খবর রে? আরে ওই চামুন্ডিদের সঙ্গে আমারও কথা হয় না। এই দাঁড়া, আমি বরং কনফারেন্সে কল লাগাই, ওদের কি হাল তাহলে জানা যাবে। এই বলে টুম্পা পাখি ও রানীকে কনফারেন্সে কলে নেয়। এরপর তারা 4 বন্ধু মিলে অনেক গল্প করতে থাকে। এমনই সময় টুম্পা বলে, এই শোন না, তাহলে আজ আমরা শপিং করতে যাই। অনেকদিন একসঙ্গে শপিং করা হয়নি, আর সামনেই তো ঈদ চলে এলো। সত্যি বলতে 4 জনে একসঙ্গে না হলে শপিং করে মজাই লাগে না। হ্যাঁ টুম্পা, তুই ঠিকই বলেছিস, আমিও তো ভাবছিলাম তোদেরকে ফোন করে শপিং এ যাওয়ার কথা বলবো। তাহলে চল, আজ বিকালে আমরা শপিং এ যাব।
5টার সময় তাহলে ফ্যাশন মার্কেটের সামনে চলে আসিস। ওকে, একেবারে তাহলে 5টায় দেখা হবে, এখন রাখছি। এই বলে তারা 4 বন্ধু ফোন রেখে দেয়। এরপর সময় মতন তারা ফ্যাশন মার্কেটের সামনে এসে উপস্থিত হয়। তখন মিলি বলে, এই শোন না, কেনাকাটা করার আগে পেট পুজোটা করে নেওয়া যাক, না হলে খিদের জ্বালায় ভালোভাবে কেনাকাটাই করা হবে না। নাও, এবার শুরু হয়ে গেল। তোকে আনাটা মহা বিপদ জানিস, বেরোতে না বেরোতেই খালি খাই খাই করিস। এই তো অত বড় চিপসের প্যাকেটটা খেলি, এক্ষুনি তোকে খিদে পেয়ে গেল। আরে জানিস তো, ওর পেট একটা জ্বালার সমান, ও তো সারা জীবনই খালি খাই খাই করেই গেল, আর তার উপরে আজ রোজা করেছিল, এখন তো গিলবেই। এই নে ধর, চকলেটটা রাখ, এটা খেয়ে নিবি। আর হ্যাঁ, যতক্ষণ না কেনাকাটা করা হচ্ছে ততক্ষণ একদম খাবারের নাম নিবি না, এই বলে দিলাম, না হলে তোকে চাঁদা তুলে পেটাবো, মনে রাখবি। এভাবেই তারা মিলিকে বুঝিয়ে শুনিয়ে কেনাকাটা করতে একটি দোকানে যায়। দোকানে ঢুকে তারা একটা লেহেঙ্গা দেখতে পায়, যেটি কাঁচের মধ্যে উজ্জ্বল লাইট দিয়ে সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করেই রাখা ছিল। যেটা দেখে টুম্পা বলে, ওয়াও কি সুন্দর। এই আমি যেটা দেখছি, তোরাও কি ওই লেহেঙ্গাটাই দেখছিস নাকি? লেহেঙ্গাটা সত্যি দারুণ, যেন মনে হচ্ছে কোনো শোরুমে নামি দামি গাড়ি সাজানো আছে। আরে তুই ঠিকই বলেছিস, পুরো সিঁদুরে লাল, আর লেহেঙ্গার পাড়টাও জরির কাজ করা, এটা পরলে একেবারে পরীর মতো লাগবে। এই দাঁড়া, আমি বরং এর দামটা জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ চল, তুই কিপটে হলেও এই প্রথমবার কিছু ভালো ব্র্যান্ডের জিনিস পছন্দ করলি, এখন দামটা আমাদের সাধ্যের মধ্যে হলেই হবে। দেখ আবার যেভাবে সাজিয়েছে, আবার আকাশ ছোঁয়া দাম না বলে। এই শোন, ও তো ঈদের বাজারের জন্য লাইট লাগিয়ে চকচকে ঝকঝকে করে রেখেছে, আর তুই দেখবি দাম নিশ্চয়ই আমাদের বাজেটের মধ্যেই হবে। এখন চল, গেলে তবেই তো বোঝা যাবে। এই বলে মিলি তখন কাউন্টারে যায় ও সেখানে গিয়ে দোকানদারটিকে ওই লেহেঙ্গাটার দাম জিজ্ঞাসা করে। তখন দোকানদারটি তাদের দিকে না তাকিয়েই বলে, হ্যাঁ বুঝেছি, ওটার অনেক দাম, যেটা শুনেও তোমাদের কোনো লাভ নেই, কারণ তোমরা কিনতে চাইলেও ওটা কিনতে পারবে না, তাই ওটা বরং বাদ দাও। এই যে মন্টু, এদেরকে হোলসেল ডিপার্টমেন্টে নিয়ে যেত। আচ্ছা সোহেলদা, ঠিক আছে। এই যে দিদিমণি এসো, আমি সস্তায় আরো সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখাচ্ছি। আরে দাদা, এ আপনি কি দোকানদার, যেখানে আপনি আমাদের দিকে না তাকিয়েই এভাবে বলতে পারেন না? আর খরিদ্দারকে দোকানের সমস্ত জিনিসের দাম বলা আপনাদের কর্তব্য। হ্যাঁ সে জানি, কিন্তু যেখানে সেখানে যাতা বলে কি লাভ বলুন? আমি তো এখন ভালোভাবেই জানি যে আপনারা ওটা নিতে পারবেন না, শুধু শুধু দামাদামি করে জিনিসটা ঘাটাঘাটি করবেন, আর সেই জন্যই তো ওটা আলাদা করে রাখা রয়েছে। আরে এ তো ভারী মুশকিল, এখন কতই বা দাম যে আমরা কিনতে পারবো না? আপনার কি আমাদের দেখে দারিদ্র বলে মনে হচ্ছে নাকি? যেখানে আমরা সকলেই ধনী বাড়ির মেয়ে, আর তা না হলে এখানে এভাবে শপিং করতে আসতাম কেন? আরে দিদি, আমি সেটা বলিনি, আসলে লেহেঙ্গাটার দাম সত্যি সত্যিই অনেক। এখন যে কেউ চাইলেই এই লেহেঙ্গাটা কিনতে পারবে না, বেকার বেকার সকলকে দাম বলা হবে, আর আপনাদের হয়তো শুনে সেটা কষ্ট লাগবে। তার থেকে ভালো আপনারা বরং আমার দোকানের এই সস্তায় কিছু জিনিস দেখুন। আরে দাদা, আপনি তো ভারী অদ্ভুত মানুষ আছেন, এখন পয়সাটা আপনি দেবেন না আমরা দেব? আরে না না দিদি, এভাবে বলবেন না। আমাদের যখন কোনো আপত্তি নেই, আপনার বলতে কি আপত্তি আছে? ঠিক আছে থাক, আপনাকে বলতে হবে না, আমরা বরং আপনার দোকান থেকে কিছুই নেব না, চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এত জোরাজোরি করছেন তাহলে চলুন, আমি লেহেঙ্গাটা দেখাচ্ছি। আর লেহেঙ্গাটার দাম 1 লক্ষ টাকা। এখন বলুন, আপনাদের কি 1 লক্ষ টাকা দিয়ে লেহেঙ্গাটা কেনা সামর্থ্য আছে? দোকানদারের মুখে এরকম কথা শুনে তারা 4 জন একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে থাকে। এরপর টুম্পা বলে, এখন কার সামর্থ্য আছে কার সামর্থ্য নেই সেটা কি আপনি বিবেচনা করে দেবেন নাকি? এখন মানুষের শখের থেকে বেশি কিছুই নেই, আর তাছাড়া আমার বাবা আরবে থাকেন, বাবা এলে আমি লেহেঙ্গাটা নিয়ে যাব। আরে আমার দাদা তো লন্ডনে থাকে, আমি একবার বললেই দাদা আমাকে কিনে দেবে, আমি বরং বাড়ি গিয়ে দাদাকে একবার বলি। তারা যখন কথাবার্তা বলছিল তখন মিলি ক্যাশ কাউন্টারে গিয়ে 1 লাখ টাকা পেমেন্ট করে এবং তার বিনিময়ে লেহেঙ্গাটিকে প্যাকিং করে দিতে বলে। তখন মিলি কাউন্টারের লোককে বলে, কি দাদা, এখন টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাচ্ছেন বুঝি? একটু আগে তো এমন ভাব দেখাচ্ছিলেন যে না আমরা এসব কিছুই কিনতে পারবো না, এখন কি মনে হচ্ছে? আসলে দিদি কিছু মনে করবেন না, আমরা ভাবতেই পারিনি যে আপনারা এইভাবে এত দামি লেহেঙ্গাটা ফট করে কিনে ফেলবেন। আসলে আমাদের শপিং মলে অনেক বড় বড় বাড়ি থেকে মেয়েরা কিনতে আসে, আর তাদের জন্যই ওটা আলাদা করে রাখা ছিল, আর যেখানে আপনাদের দেখে তো সাধারণ বাড়ির মেয়ে বলেই মনে হচ্ছিল। দাদা, আপনি আবার সেই ভুল করছেন। এখন আপনি কি করে বুঝলেন যে আমরা ধনী বাড়ির মেয়ে নয়? আমরা এখন সিম্পল ভাবে আছি বলে তাই, আর তাছাড়া ড্রেস বেসে কি ধনী দারিদ্রের ফারাক করা যায় নাকি? যাই হোক, তাড়াতাড়ি নিন, আমাদেরকে এখনো অনেক কেনাকাটা করতে হবে।
মিলি এভাবেই কাউন্টারের লোকের সঙ্গে কথা বলতে থাকে, যেটা দেখে তার 3 বন্ধু অবাক হয়ে যায় এবং তারা একে অপরকে বলে, আরে আমার বাবা না হলে আরবে থাকে আর রানীর দাদা লন্ডনে থাকে, তাই আমরা মনে করলে ওটা কিনে নিতে পারি, কিন্তু এখন মিলি এটাকে কি করে কিনলো? আমি তো জানতাম মিলির বাবা সামান্য বেসরকারি অফিসের কর্মচারী, তাহলে মিলি এটা কি করে কিনলো? ওর বাবা কি তাহলে টাকা চুরি করেছে? এই দেখ, সেটা বড় কথা নয়, ও যে ও শখটা পূরণ করেছে এটাই অনেক। ও কোথা থেকে টাকা জোগাড় করেছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এরপর তারা যে যার বাড়ি চলে আসে। এভাবেই দেখতে দেখতে ঈদও চলে আসে এবং ঈদের পর মিলিকে দেখতে একটি পাত্রপক্ষ আসে। মিলিকে দেখতে সুন্দর হওয়ায় তাদের মিলিকে খুবই পছন্দ হয়ে যায় এবং তারা কয়েক সপ্তাহের মধ্যেই মিলির বিবাহের তারিখ পাকা করে ফেলে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন মিলির বাবা ওয়াসিম বাবু বলেন, জানিস মিলিমা, তোর যেখানে সম্বন্ধ হয়েছে মানে আশিস বাবু খুবই ভালো ছেলে। হ্যাঁ, এটা ঠিকই যে আশিস বাবু আমার মতোই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, কিন্তু ওদের বাড়ি সকলেই খুব ভালো। আর আমি আমার একমাত্র মেয়ের বিয়েতে ওদেরকে ঘর সাজিয়ে দেওয়ার কথাই জানিয়েছি, যার জন্য 1 লক্ষ টাকা লাগবে। কিন্তু বাবা, তুমি 1 লক্ষ টাকা কোথায় পাবে? আরে মা, সে নিয়ে তুই চিন্তা করিস না, আমি এটা আগেই ভেবেছি। তাই আমাদের বাগান বাড়িটা বিক্রি করেই আমি টাকা জমিয়ে রেখেছি। আর কিছু আমার হাতে টাকা রয়েছে, যেটা দিয়ে মোটামুটি সবকিছুই হয়ে যাবে। ওয়াসিম বাবু এভাবেই বলে সেখান থেকে চলে যান এবং পরের দিন তিনি আলমারি খুলে দেখেন আলমারিতে একটাও কানাকড়ি কিছুই নেই, যেটা দেখে তিনি উন্মাদ হয়ে যান। এরপর তিনি তার মেয়ে মিলিকে বলেন, এই যে মা মিলি, আমি আমাদের আলমারিতে বাগান বিক্রির টাকাটা রেখেছিলাম, কিন্তু এখন সেটা দেখতে পাচ্ছি না। এখন আমি তো শ্বশুর বাড়ির লোককে কথা দিয়েছি যে আজ টাকাটা দেব, আর টাকাটাই খুঁজে পাচ্ছি না। ওয়াসিম বাবু টাকার খোঁজ করলে মিলি তখন একটু ভয় পেয়ে যায়। এরপর সে আধো আধো কণ্ঠে বলে, আসলে বাবা, ওই আলমারি থেকে টাকাটা আমি নিয়েছিলাম, তোমাকে বলার সুযোগও পাইনি। কি, টাকাটা তুই নিয়েছিস মানে? তোর এখন কি প্রয়োজন পড়লো যে 1 লক্ষ টাকা নিতে গেলি? বাবা, আমি একদিন কেনাকাটা করতে যাওয়ার সময় তোমার টাকাগুলো নিয়ে গিয়েছিলাম, আর দোকানে আমার একটা লেহেঙ্গা পছন্দ হয়ে গিয়েছিল, তাই ওটা বিয়ের জন্য আমি কিনে নিয়েছিলাম। হে ঈশ্বর, এখন কি তোর মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি যে 1 লক্ষ টাকা খরচ করে তুই লেহেঙ্গা কিনেছিস? আর তুই একবারও জিজ্ঞাসা করে দেখলি না যে টাকাটা কি জন্য আমি রেখে দিয়েছি? ওয়াসিম বাবু একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং মেয়ের কাণ্ডকলাপ দেখে তিনি ওখানেই অসুস্থ হয়ে পড়েন, যেটা দেখে মিলিরও খুবই খারাপ লাগে। এরপর মিলির মা লতিকা বিবি বলে, হ্যাঁ রে মা, তুই এটা কি করে করলি? এখন তুই কি এটা ভুলে গিয়েছিলিস যে তুই একটা মধ্যবিত্ত বাড়ির সাধারণ মেয়ে, যেখানে তুই 1 লাখ টাকা দিয়ে একটা লেহেঙ্গা কিনে নিয়ে এসেছিস? দেখ, তোর একটা ভুলের জন্য আজ তোর বাবার কি হাল হয়ে গিয়েছে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে আমি আমার সাধ্যের বাইরে গিয়ে শখ মিটিয়ে ফেলেছি। আসলে আমি ওই লেহেঙ্গাটাকে দেখে একেবারেই পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমার মধ্যে জেদ চেপে গিয়েছিল যে আমাকে ওটা কিনতেই হবে, তাই আমি 7-5 না ভেবে কিনে ফেলেছি। না রে মা, আমরা সাধারণ বাড়ির মানুষ, আমাদের এত দামি জামা কাপড় শোভা পায় না। আমাদের পরিস্থিতি যেমন সেরকমই তো আমাদের শখ পালতে হবে, তাই না? লতিকা বিবি এভাবে বললে মিলি তখন তার ভুল বুঝতে পারে এবং সে কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকে। এরপর থেকে সে আর নিজের স্বার্থের বাইরে গিয়ে কোনো কিছুই করতো না। এতে করে তাদের পরিবারে আর কোনোই সমস্যা থাকে না। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।